২০২৫ সালটা কি যে একটা বছর গেল তাই না? বাজারের যে কি অবস্থা। তো এই মারাত্মক ওঠানামার পর এখন সবার মনে একটাই প্রশ্ন যে ২০২৬-এ আমাদের কি করা উচিত? আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। দেখব কিভাবে এই নতুন বছরে আরও ভেবেচিন্তে আরও বিচক্ষণতার সাথে নিজেদের পোর্টফোলিওকে শক্তপোক্ত করা যায়। আর এটাই তো এখন মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? গত বছরের বাজারের ওই রোলার কোস্টার রাইডের পর সবার মনেই কিন্তু এই একটাই জিজ্ঞাসা। তো চলুন আর দেরি না করে এই ধোঁয়াশাটা কাটিয়ে একটা পরিষ্কার ছবি তৈরির চেষ্টা করা যাক। তাহলে আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নেওয়া যাক। আমরা শুরু করব ২০২৫-এর অভিজ্ঞতা দিয়ে, আর তারপর ধাপে ধাপে এগোব ২০২৬-এর সম্ভাবনা আর সঠিক স্ট্র্যাটেজির দিকে। তো চলুন প্রথমে একটু পেছনের দিকে তাকাই। ২০২৫ সালটা মানে এমন একটা বছর ছিল যেখানে বিনিয়োগের মূল মন্ত্রটাই যেন পুরো পাল্টে গিয়েছিল। লাভ করার থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল নিজের আসল টাকাটা বাঁচানো। যারা গত বছর বাজারে ছিলেন তারা তো এই ব্যাপারটা হাড়ে হাড়ে টের পেয়েছেন। মানে একটানা ভালো রিটার্নের পর হঠাৎ করে বাজারে এমন একটা ঝাঁকুনি যা অনেক পোড় খাওয়া ইনভেস্টরকেও নতুন করে ভাবতে বাধ্য করেছিল। সত্যি বলতে এটা ছিল ধৈর্যের এক বিরাট পরীক্ষা। তো এই কঠিন বছরটা আমাদের কি শিখিয়ে গেল? দেখুন, সবচেয়ে বড় শিক্ষাটা হলো পুরো বাজার কিন্তু এক তালে চলেনি। আসলে আমরা যেন একই সময়ে দুটো আলাদা বাজারের গল্প দেখছিলাম। এই চার্টটার দিকে একবার তাকান, তাহলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে সেন্সেক্স বা নিফটির মতো বড় বড় কোম্পানিগুলো, মানে লার্জ ক্যাপ স্টকগুলো, প্রায় ৮% রিটার্ন দিয়ে টিকে গেছে। অন্যদিকে মিড ক্যাপগুলো প্রায় একই জায়গায় দাঁড়িয়ে, মানে জিরো। আর স্মল ক্যাপের অবস্থা তো আরও খারাপ, প্রায় ৯% মাইনাসে। ভাবা যায় একই বাজারের মধ্যে এতটা ফারাক? শ্রীরাম এএমসির সিনিয়র ফান্ড ম্যানেজার প্রতীক নিগুরকর বাজারের এই চরিত্রটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে বছরের শুরুতে ভ্যালুয়েশন খুব বেশি ছিল আর আয় আসছিল কম, তাই একটা বড় ধাক্কা লেগেছিল ঠিকই। কিন্তু শেষ পর্যন্ত বড় আর নামী কোম্পানিগুলোই, মানে ওই লার্জ ক্যাপ স্টকগুলোই বাজারকে ধরে রাখতে সাহায্য করেছে। আচ্ছা, অতীত থেকে তো শিক্ষা নেওয়া গেল, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক, তাই না? তো ২০২৬ সালের জন্য বাজার বিশেষজ্ঞরা কি বলছেন? তারা কিন্তু বেশ একটা ব্যালেন্সড কথা বলছেন। মানে একদিকে যেমন আশার আলো আছে, তেমনি কিন্তু কিছু ঝুঁকিও উকিঝুঁকি মারছে। এই স্লাইডটা দেখুন, দুটো দিকই পাশাপাশি রাখা আছে। ভালো দিক কি? আমেরিকার ফেডারেল রিজার্ভ হয়তো সুদের হার কমাবে, ভারত আমেরিকার মধ্যে একটা বড় বাণিজ্য চুক্তি হতে পারে, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধেরও একটা সমাধান আসতে পারে। এগুলো কিন্তু বাজারের জন্য দারুণ খবর। কিন্তু অন্যদিকে ঝুঁকিগুলোও কম নয়। যেমন আমেরিকার সুদের হার নিয়ে একটা অনিশ্চয়তা তো রয়েছে, কারেন্সি মার্কেটও বেশ ওঠানামা চলছে, আর হ্যাঁ, স্টকের দাম এখনও বেশ চড়। তো সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো বাজার সম্ভবত ২০২৫-এর চেয়ে কিছুটা হলেও শান্ত হবে। তাই বিশেষজ্ঞরা এই অ্যাপ্রোচটাকে বলছেন কশাসলি কনস্ট্রাকটিভ, মানে বাংলায় বলতে গেলে সতর্কভাবে ইতিবাচক। ঝুঁকি যে একদম নেই তা নয়, কিন্তু গত বছরের মতো সেই মারাত্মক অস্থিরতা কমার একটা জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। চলুন এবার আসা যাক একদম আসল কথায়। এই যে নতুন পরিস্থিতি, এখানে কোন অ্যাসেট বা সম্পদে বিনিয়োগের কৌশলটা ঠিক কেমন হওয়া উচিত? মানে পোর্টফোলিওতে কোনটার কি ভূমিকা হবে? এবার আমরা এই ব্যাপারটাই ভেঙে দেখব। আমরা এখন একে একে দেখব সোনা, রূপো, মিউচুয়াল ফান্ড, বন্ড, রিয়েল এস্টেট, এমনকি সরকারি স্কিমগুলো, মানে সব কিছু নিয়েই আলোচনা হবে, যাতে বিনিয়োগের পুরো ম্যাপটা চোখের সামনে একদম পরিষ্কার হয়ে যায়। ২০২৫-এর আসল স্টার ছিল কিন্তু সোনা আর রূপো। শুধু একবার সংখ্যাটার দিকে তাকান, অবিশ্বাস্য। রূপো রিটার্ন দিয়েছে প্রায় ১২৭%। ভাবা যায় সোনাও কিন্তু খুব একটা পিছিয়ে ছিল না, ৭৩%-এরও বেশি। আসলে বিশ্বজুড়ে যখন এত অনিশ্চয়তা, তখন যে সবাই একটা নিরাপদ আশ্রয় খুঁজছিল, এটা তারই জলজান্ত প্রমাণ। কিন্তু ২০২৬-এর জন্য স্ট্র্যাটেজিটা একটু বদলাছে। বিশেষজ্ঞরা বলছেন এখন আর সোনা বা রূপোকে শুধু শর্ট টার্ম লাভের জন্য দেখলে চলবে না, বরং একে দেখতে হবে পোর্টফোলিওকে লম্বা সময়ের জন্য স্থিতিশীল রাখার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে। তবে বাজারের এত ওঠানামার মধ্যেও একটা জিনিস কিন্তু একদম থামেনি, আর সেটা হলো আমাদের রিটেল ইনভেস্টরদের ডিসিপ্লিন। একবার ভাবুন, শুধু নভেম্বর মাসেই এসআইপির মাধ্যমে বাজারে ঢুকেছে প্রায় ২৯,৪৪৫ কোটি টাকা। এটা কিন্তু বিনিয়োগকারীদের লম্বা সময়ের প্রতি যে আস্থা, তারই একটা দারুণ প্রতিফলন। আর এই চার্টটা ঠিক সেই কথাই বলছে।
দেখুন, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মোট টাকার প্রায় 20%-এরও বেশি এখন আসছে এই এসআইপির মাধ্যমে। আর এটা কিন্তু বাজারের স্বাস্থ্যের জন্য একটা খুবই ভালো লক্ষণ। এডেলউইজ এমএফের দীপক জৈন ঠিক এই ব্যাপারেই একটা দারুণ পরামর্শ দিয়েছেন। তার মতে বাজারের সঠিক সময়টা ধরতে পারাটা প্রায় অসম্ভব একটা কাজ। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল নিজের বিনিয়োগকে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ছড়িয়ে রাখা, মানে কিছুটা ইকুইটিতে, কিছুটা ডেট ফান্ডে, কিছুটা সোনা। তাহলে যে কোনো পরিস্থিতিতেই পোর্টফোলিও সুরক্ষিত থাকবে। বন্ডের ক্ষেত্রেও কিন্তু চিন্তাভাবনায় একটা বদল এসছে। এখন আর শর্ট টার্ম লাভের জন্য নয়, বন্ডকে দেখা হচ্ছে পোর্টফোলিওতে একটা স্টেডি ইনকাম আর ঝুঁকি কমানোর একটা উপায় হিসেবে। এবার আসি রিয়েল এস্টেটে। এই সেক্টরটাও কিন্তু 2026-এর জন্য বেশ ভালো ইঙ্গিত দিচ্ছে। প্রায় 70% ডেভেলপার মনে করছেন বাড়ির দাম আরও বাড়বে। বিশেষ করে বড় বড় গ্লোবাল কোম্পানিগুলোর জন্য কমার্শিয়াল স্পেসের চাহিদা বাড়ছে হু করে। আর নতুন ট্রেন্ড হল পরিবেশ বান্ধব বা গ্রিন বিল্ডিং। আর হ্যাঁ, যারা একেবারেই ঝুঁকি নিতে রাজি নন, তাদের জন্য পিপিএফ বা এনপিএসের মতো সরকারি স্কিমগুলো তো আছেই। এগুলোকে বলা যেতে পারে পোর্টফোলিওর সেই অ্যাঙ্কার বা নোঙর, যা ঝড়ের মধ্যেও জাহাজকে এক জায়গায় ধরে রাখে। রিটার্ন হয়তো খুব বেশি নয়, কিন্তু সুরক্ষাটা একদম নিশ্চিত। তো এত সব আলোচনার পর সবশেষে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটায়। আর এই শিক্ষাটা কিন্তু কোনো অ্যাসেট ক্লাস নিয়ে নয়, বরং এটা হলো আমাদের নিজেদের মানসিকতা নিয়ে। বিশ্বাস করুন, 2026 সালের বিনিয়োগের আসল গল্পটা এখানেই লেখা হবে। আসল কথাটা হলো 2026 সালটা সর্বোচ্চ রিটার্নের পেছনে ছোটার বছর নয়, বরং এটা হলো নিজেদের চিন্তাভাবনায় একটা বড়সড় পরিবর্তন আনার বছর, ঝুঁকিকে সম্মান করা আর একটা ব্যালেন্সড পোর্টফোলিও তৈরির দিকে মন দেওয়ার বছর। তাহলে নতুন বছরের জন্য নতুন প্লেবুকটা কি? মাত্র 3টে সহজ নীতি। 1. ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য, মানে সব টাকা এক জায়গায় না রাখা। 2. পেশেন্স বা ধৈর্য, বাজারে ছোটখাটো ওঠানামায় ভয় না পেয়ে লম্বা সময়ের কথা ভাবা। আর 3. ব্যালেন্স বা ভারসাম্য, যা আপনার পোর্টফোলিওকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি রাখবে। তো শেষ করার আগে শুধু এই একটা প্রশ্ন রেখে গেলাম ভাবার জন্য। পোর্টফোলিওটা কি শুধু শর্ট টার্মে জেতার জন্য বানানো, নাকি লম্বা সময়ের আর্থিক বিচক্ষণতার জন্য? কারণ 2026 সালটা হয়তো সেই বিচক্ষণতা দেখানোরই সেরা বছর হতে চলেছে।